অফুরন্ত সম্ভাবনার দেশ আমাদের এই বাংলাদেশ। দেশের মানুষের খাদ্য চাহিদা পূরণ করার লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে আমাদের কৃষক কিষানি ও খামারিরা, যারা সারা বছর রোদে পুড়িয়ে মাটির বুক ছিঁড়ে ফসল ফলায় আপন মমতায়, যাদের শরীরের মাটির গন্ধ পাওয়া যায়। সেই সব কৃষক কিষানি ও খামারিদের সফলতার গল্প তুলে ধরতে গ্রামগঞ্জে ছুটে চলি আমি কামাল আহমেদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কৃষক খামারি ভাই বোনেরা, আপনাদের সবাইকে জানাই এনএবিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি আজকে আসছি, এটা আশুলিয়া সাভার জেলার আশুলিয়া থানার ভাদাইল মাস্টার রোডে। এখানে আসলে ইমদাদুল ভাই নামে আমার এক ভাই আমাদের ইউটিউব দেখেই অনুপ্রাণিত হয়ে উনি একটা খামার করছে। চলো আমরা সেই খামারটি দেখি আর সেই ইমদাদুল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করি যে আসলে সে কীভাবে আমাদের মতো যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করি সেই ভিডিও দেখে সে আসলে একটা বড় একটা খামার করছে। চলুন আমরা সেই ইমদাদুল সাহেবকে দেখি আর তার সাথে কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ভাই। ভাই যেখানে আমি একটা খামারের জন্য আসছি, ইমদাদুল হক নাম, ওনার খামারটা কোথায়? এই তো সামনে যে এই গেটটা দেখা যাচ্ছে না, গেটটার পিছনেই। আচ্ছা 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 ভাই, ধন্যবাদ। আমি একটু খামারে যাবো। আসসালামু আলাইকুম ভাই। ভাই এখানে যে ইমদাদুল সাহেব বাসা কোথায়? উনার কি ইয়ে আছে, কি কয় আপনার গরু খামার আছে নাকি? চলুন তো আমার একটু দেখা দেন তো, দেখা দেন তো একটু। আচ্ছা এই গেটটা ডাক দিত একটু ভাই। ও আসসালামু আলাইকুম ভাই। আপনি কি ইমদাদুল সাহেব? আপনি কি গরু খামার আছেন নাকি? কতদিন করছেন আপনার খামারটা? তো মোটামুটি 2 বছর ধরে। একটু খামারটা দেখেন চলেন। ঠিক আছে, ধন্যবাদ তোমাকে। আচ্ছা, এটা খামার আপনার? এই যে ভাই, এটা আমার খামার। শুরু কতদিন আগে আপনার খামারটা? খামারটা 2 বছর হলো। এই যে আপনি খামারটা শুরু করছেন, খুব একটা সুন্দর খামার আপনার। এটা আসলে কতদিন আগে শুরু করা আপনার? এটা মোটামুটি 2 বছর যাবত শুরু করছি। 2 বছর যা শুরু করছে। 2 বছর আগে আপনি কি করতেন? 2 বছর আগে আমি ফার্নিচারের ব্যবসা করতাম। আচ্ছা। তো ফার্নিচারের ব্যবসা মোটামুটি ওই বোর্ডের ব্যবসা বাড়িয়া ফার্নিচারের ওরকম একটা ভালো পজিশন, কাঠের ফার্নিচার ব্যবসা করতেন। আচ্ছা, তারপরে পরে আস্তে আস্তে ইউটিউবে এই গরুর ফার্মারের বিভিন্ন প্রতিবেদন দেখে খুব শখ হলো। আর পশুপালনের উপরে আমার একটা খুব শখ ছোটবেলা থেকেই। ফেন্সি কবুতরের ফার্ম করছিলাম, কিন্তু আমাদের এলাকায় মনে করেন যে আরো ছিল না, একাই উদ্বুদ্ধ হইয়া একা শুরু করছি। ভালো সাজেশন পাইতাম না কারো কাছে, দামি দামি কবুতর আনছি, পরেগুলা ময়রা মোটামুটি ভালো টাকা লস খাইছি। কিন্তু এই পশু পাখির প্রতি যে একটা অগাধ ভালোবাসা, এটা বলতে পারি না। তখন আমার এই গরুর এরকম সফলতার বিভিন্ন চিত্র দেখে মনে করেন যে আবার একটু মনে চাইলো আর কি। তো আস্তে আস্তে প্রথমে একটা গাভী কিনলাম, এই গাভীটা কিনলাম 2.5 লক্ষ টাকা দিয়া। তো বাচ্চা হয় না, এই প্রেগনেন্ট নিয়ে আসছি। তো আনার পরে ওই দিনই বাচ্চা দিছে ওই বাচ্চাটা। আচ্ছা, ওই বাচ্চাটা হওয়ার পরে মোটামুটি 2.5 লাখ টাকা, আমি এক সিজনে প্রায় 4 লক্ষ টাকার দুধ পাইছি এটার থেকে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আবার বাচ্চা এক সিজন বলতে আপনি পুরো 1 বছর ধরেন? পুরো 1 বছর। একটা বাচ্চা দিলে যে একটা কাল থাকে। কত টাকা দুধ পাচ্ছেন বললেন আপনি? মোটামুটি 4 লক্ষ টাকার দুধ পাইছি। এটা কি সম্ভব? হ্যাঁ। কত লিটার দুধ দিছে? এটা আপনার 20 লিটার দুধ দিত। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের এলাকায় আবার দুধের প্রাইসটা ভালো। কত করে প্রাইস আপনার? 80 টাকা লিটার। আচ্ছা আচ্ছা। বাসা থেকে নিয়ে যায়। আচ্ছা। তো উৎসাহটা আরো বাইরে গেল। পরে আস্তে আস্তে আরো একটা দুটো কিনতে মোটামুটি এখন 7-8 গাভী আছে। মনে করেন যে 4টা গাভী আমার দুধ দিতেছে প্রায় 60 লিটারের মতো। আচ্ছা। প্রতিদিন আমার মোটামুটি 4.5-5 হাজার টাকার মতো দুধ আসে। তো আরো কতগুলা প্রেগনেন্ট আছে, এগুলা বাচ্চা দিলে মোটামুটি আমার 1.5 লাখ টাকার দুধ আসবে প্রতি মাসে এখান থেকেই। এগুলো সব কি জাতের আপনার? এগুলা ক্রস জাত, আর এগুলা আছে কিছু ফিজিয়ান, এই 75%, 78% এই পর্যায়ে। ওখানে নতুন অবস্থায় অত হাই লেভেলের গরু আনা যাবে না। আচ্ছা, আপনাকে এই সম্বন্ধে কোনো ট্রেনিং দেওয়া ছিল আপনার? না, এরকম কোনো ট্রেনিং করা হয় নাই, তবে নিজে নিজে আর কি প্র্যাকটিক্যালে কিনা নিজে পালতাছি, নিজের থেকে আর কি অভিজ্ঞতা। এটা তো আপনি 2 বছরে শুরু করলেন, তার আগে কোনো ট্রেনিং ছিল ব্যাপারে? না, তার আগে ট্রেনিং ছিল না, করতে করতে আর কি এটা অভিজ্ঞতাটা
মোটামুটি এই যে আপনি 2 বছরে শুরু করছেন, এর মধ্যে কি আপনি কোনো খারাপ গরু পাইছেন বা কোনো লস খাইছেন এরকম কিছু? খারাপ গরু বলতে প্রথম অতটা ওই সময় বুঝতাম না, ওই সময় একটা গাবি একটু অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও এটা জটিল কোনো সমস্যার কারণে না, সাধারণ কারণে, কিন্তু নিজের ভুলের কারণে একটা গাবি মারা গেছিল। এটা ওই পেটে গ্যাস হয়ে ফুড পয়জন হয়েছিল, কিন্তু এটা স্বাভাবিক রোগ, এটা গরুর ক্ষেত্রে তেমন কোনো জটিল রোগ না, কিন্তু আপনি বুঝতে পারেন নাই? বুঝতে পারি নাই। তবে আপনার যে কোনো ক্ষেত্রে কথায় একটা প্রবাদ বলে যে শিক্ষকগণের ঠিক সিজনে, মানে যেই ব্যবসাতে লসের সম্মুখীন হয় ওটার কিন্তু চূড়ান্ত অভিজ্ঞতা হয়। আচ্ছা আচ্ছা। আর যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রথম লস না খাইলে কিন্তু ওই ব্যবসা পাকাপোক্ত হওয়া যায় না, কারণ লস খাইলে এর খুঁটিনাটি ভুলগুলো সব ধরা পড়ে যায়, তখন আরো সচেতন হওয়া যায়, তখন আর পরবর্তীতে কোনো দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে না। যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রথম লস খাইলে ব্যবসার অভিজ্ঞতাটা চূড়ান্ত হয়। তো এটা মাশাআল্লাহ খুব ভালো একটা ব্যবসা, মানে বহুত ধরনের ব্যবসা আমি করছি আগে, কিন্তু এর মতো এরকম পসিবল ব্যবসা মানে বুঝতে হবে এটার বিষয়টা আগে, মেন হলো বুঝা, এটার বিষয়টা জানতে হবে আগে, না জানলে হবে না। তো জানার বিষয়টা ট্রেনিং করলে ওটা হলো আপনার থিওরিক্যাল, আর এটা হলো প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যালটা হলো মেন, আপনি পড়ালেখা ডাক্তারি কোর্স করলে কিন্তু আবার প্র্যাকটিক্যাল করতে হয়, ওটা হলো মেন। প্র্যাকটিক্যাল ধারণা না থাকলে করা যাবে না। তাহলে একজন শুরু করলে আসলে কিভাবে প্র্যাকটিক্যাল বলতে কিভাবে করবে বলো তো? প্র্যাকটিক্যাল মনে করেন শুরু করেছেন লোকে প্র্যাকটিক্যাল ছাড়াই? হ্যাঁ, প্র্যাকটিক্যাল ছাড়া মনে করেন যে কম রেঞ্জের মোটামুটি 1.5 লাখ টাকা বা 1,60,000, যেমন 14-15 লিটার যে দুধ দেয় ক্রস ব্রিডের যে গরুগুলা, এগুলা দুইটা কিনা সে প্রাথমিক অবস্থায় শুরু করতে পারে। মনে করেন যে ওটার রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, এবং ওই গাবিগুলা কিনলে লসের সম্মুখীন হইতে হয় না। অনেকে ওই 20 লিটার 30 লিটার প্রথমিজন যাবে, তখন ওই গাবিটা কিনাই না, তার ম্যানেজমেন্টটা সে ঠিকমতো পরিচালনা করতে পারবে না। তখন দেখা গেছে ওই গাবিটা সে 2.5 লক্ষ টাকা কিনে আনলো, এর খাদ্য ব্যবস্থাটা কিরকম, এর রোগ প্রতিরোধ বা রোগের যে বিষয়টা, এগুলা সে বুঝলো না, জানলো না। তখন দেখা গেছে পরবর্তীতে সে গাবিটাকে আর প্রজনন করাইতে পারলো না বা কনসেপ্ট করাইতে পারলো না, তখন কিন্তু লস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যখন গাবিটা আইনা মনে করেন যে গাবি বাচ্চা দেওয়ার 40-45 দিন পরে সে আবার প্রজননের জন্য হিটে আসে। আচ্ছা। হিটে আসলে তখন এটারে আপনার ওই সিমেন্ট দিয়ে প্রজনন করাইতে হইব, তখন এটা কনসেপ্ট করলে যখন আবার সে বাচ্চা দেওয়ার জন্য রেডি হবে, তখন আর তার লস নাই, তখন সে একটা মানে ভালো প্লাস পয়েন্টে চলে গেল। আর যখন এটা কনসেপ্ট না করাইতে পারবো, অনেক গরু এরকম ফেলিওর করে, মনে করেন যে কনসেপশন করে না, বাচ্চা দেয় না, একটা বিয়ান দিয়েই মনে করেন এর কিভাবে ম্যানেজমেন্টটা করা দরকার ছিল সেভাবে করতে পারে নাই, না করাতে মনে করেন যে গাবিটা বাদ হয়ে গেল গা। হ্যাঁ, বাদ হয়ে গেলে মনে করেন যে সে লস খেয়ে গেল। 4 লাখ টাকা একটা গাবি আনলো, পরবর্তীতে এটার মাংসের হিসাবে মনে করেন যে এটা সর্বোচ্চ 120 কেজি 3 মণ মাংস হইলো, কষাই কিনা নিলে এটা 40-50 হাজার টাকা জানিবে, 60,000 টাকা। গাবিটা তো আপনি কিনে আনলেন 4 লাখ টাকা বা 3.5 লাখ টাকা, 25-30 কেজি দুধের একটা গাবি 3.5-4 লক্ষ টাকা লাগবে। হ্যাঁ, সেই গরুটা আপনি 60,000 টাকা বেচলেন কষাইয়ের কাছে, তাহলে আপনার বিশাল লস হয়ে গেল। আর যখন এটা পরবর্তীতে আবার যখন সে বাচ্চা ধারণ করবে, তাহলে আর আপনার লস নেই, তাহলে একটা বিশাল প্লাস পয়েন্টে চলে গেলেন। এই যে আপনি খাবারটা শুরু করলেন, এই যে আপনি অসুখ বিসুখগুলো কি পাচ্ছেন আসলে? অসুখ বিসুখ গরুর তেমন কিছু না, তবে বেশি একটু প্রবলেম হয় আপনার ওই একটু অধিক দুধের গাভী দেয়া গেছে, এই দুধ দেওয়ার পাশাপাশি আর একটু সাপোর্টিভ দেওয়ার লাগে, যেমন ভিটামিন ক্যালসিয়ামটা, যে দুধটা বাইরে যায় এটাই তো এর শরীরের ক্যালসিয়াম, ওটা ঘাটতি হয়ে গেলে বা ওই আপনার ভিটামিনের শর্ট হয়ে গেলে অনেক সময় এর কনসিভ করতেও সমস্যা, এই জন্য এর একটু ভিটামিন ক্যালসিয়াম দিয়ে রাখতে। কি ক্যালসিয়াম দেন? ক্যালসিয়াম এই যে আপনার বিভিন্ন কোম্পানির ক্যালসিয়াম ট্রাই ক্যালসিয়াম পাওয়া যায়, ওগুলা ওই প্রতিদিন খাবারের সাথে সাথে দিয়ে দিই, খাইলে যেমন ওর ক্যালসিয়ামের ঘাটতিটা পুরো হয়ে যায়। এই কথা আমাকে আরেকজন বলছে, এগুলোর ভিডিও আমি খেয়াল নেই, সম্ভবত করিমগঞ্জে গেছিলাম এটা আপনার বিভিন্ন কোম্পানি যেহেতু দুধ দেয়, যখন দুধ দেয় আমার ওখান থেকে ইয়া বের হতে হবে, ক্যালসিয়ামটা বের হয়, এই ক্যালসিয়ামটা ঘাটতি পূরণ করলে দেখা গেছে এর শরীরের বডি টেক্সচারটা ভালো থাকে, তখন মনে করেন যে আর এর সমস্যাটা অতটা হয় না। এই রোগ ব্যাধি বলতে আপনার যেটা ডিজিজের ব্যাপার আছে, আপনার ওই খুরা রোগ হয় আর তরকা একটা রোগ বলে, ওই রোগটা হলে গরু মানে তৎক্ষণাৎ করে মরে যায়, ওগুলো আপনার ভ্যাকসিন দেওয়া লাগে। যেমন তরকার ভ্যাকসিনটা বছরে একবার দিলেই হয়, খুরার ভ্যাকসিনটা 6 মাস পর পর, ওটা দিয়ে রাখলে নিরাপদ। এমনি আর গরুর তেমন রোগ ব্যাধি নাই, খাবার দাবার ঠিক মতো করলে এটাই যথেষ্ট।
আর এমনি আপনি খাবার দাবার এই দুধের গাভীর জন্য কি এক্সট্রা কোনো খাবার দিচ্ছেন আপনি? এক্সট্রা খাবার বলতে আপনার ওই দুধালো গাভীর খাবারটা যে কোনো গরুর খাবারের প্রোটিন পার্সেন্টটা হিসাব করে দিতে হবে, মানে যেমন? কোন খাবারটার মধ্যে প্রোটিন কিরকম আছে। যেমন দুধের জন্য একটু উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার দরকার, যেমন ধানের যে কুড়া আছে, আপনার গমের ভুসি, এগুলো মনে করেন 10 থেকে 15%। দুধের গাভীর মোটামুটি যেমন সয়াবিনের খোল বা তিলের খোল দিতে পারলে ওটা উচ্চ প্রোটিন সমৃদ্ধ খাবার, ওটা মনে করেন 40-45 প্রোটিন পার্সেন্ট আছে। ওরকম খাবারটা মানে এর মানটা ভালো মানের খাবার দিলে যেমন এর বডিটাও ভালো থাকে, দুধটা ঠিক মতো দেয়, সমস্যা তেমন হয় না। এই ধরেন 5-6 পদ মিলায় কিছু ওই গমের ভুসি, ভুট্টার ভাঙ্গা, তারপরে ধানের কুড়া, ওই মুসুরির ভুসি, এগুলা দিয়ে আর কি একসাথে মিক্সার করে পরে মনে করেন যে এই খাওয়াই। এটা আবার খাবার একটা নিয়ম আছে, এর বডি ওয়েট হিসাব করে খাবার দিতে হয়। কেমন একটু বলুন তো দেখি। যেমন আপনার শুধু বডির জন্য 3 কেজি খাবার, হ্যাঁ, তার প্রতি ধরেন 3 কেজি দুধের জন্য 1 কেজি খাবার বেশি দিতে হবে। তবে আবার এরও হিসাব আছে, যত বড় গাভী হোক সে 9 কেজির উপরে খাবার দেওয়া যাবে না। এটা কি দিনে নাকি কেমন? দিনে খাবারটারে 2 ভাগ করে 2 বেলায় দেওয়া হইব, সকালে একবার বিকালে একবার। এর মাঝে মনে করেন কাঁচা ঘাসটা, এর প্রয়োজনীয় কাঁচা ঘাসটা দিলে এটার ভিতরে বিভিন্ন রকম মিনারেল থাকে, এর মনে করেন যে গাভীর প্রজনন ক্ষমতা বৃদ্ধি করে বা সব দিকে ভালো। আর শুকনা খড় ওটারে বীজা, যেমন শুধু শুকনা খড় গাভী বা সার কোনোটারই খাওয়ানো যাবে না। শুধু শুকনা খড় খাওয়াইলে আর প্রতিদিন শরীরে 250 থেকে 300 গ্রাম ওজন কমে। এই খেটারে প্রক্রিয়াজাত করে খাওয়াইলে মনে করেন যে এটার প্রোটিন পার্সেন্ট অনেক বৃদ্ধি হয়ে যায়, গাভীর বডি ভালো থাকবে, দুধ বেশি দিবে। তো এগুলা জিনিস আসলে আগে নিজের জানতে হবে, আস্তে আস্তে যে কোনো জিনিস একজন বললে হয় না, এটা প্র্যাকটিক্যাল করতে করতে মানুষের আর কি ধারণা হয়ে যায়। সার্ভিসে এই বাচ্চাটা হয়েছে, আচ্ছা। এই বাচ্চাটা আবার এই সামনে মাসে বাচ্চা দিবে। আচ্ছা। তবে এর মোটামুটি আপনার জেনারেশন এর মার থেকে এর ভালো। আচ্ছা। এই আশা করতেছি এর থেকে বেশি দুধ দিবে, হ্যাঁ, কারণ এর বডি বা সাইজে একটা জিনিস লক্ষণ দেখলে তো বোঝা যায় এর জেনারেশনটা কিরকম। যেমন এর হয়তো এর বাপের বা এর দাদির জেনারেশন ভালো ছিল, সে থেকে এটা হয়েছে। তবে এইভাবে আর কি জাত উন্নয়ন করতে হয়। যেহেতু বাইরে থেকে গরু কিনে নিয়ে আসছেন, এই গরুগুলো কিনে নিয়ে আসার সময় আসলে কিভাবে যত্ন করে খামার উঠেতে বলুন তো দেখি। আপনার নতুন গরুটা আনলে নিয়ম হইলো খামারে আরো গরু থাকলে ওই গরুটার সংস্পর্শে এটারে ডাইরেক্ট না ঢুকানো, কারণ বাহির থেকে আসলে বিভিন্ন আপনার ভাইরাস জনিত প্রবলেম থাকে, তো ওটারে আলাদা মোটামুটি 1 সপ্তাহ রাইখা ওটার সুস্থ আছে কিনা ওটা জাস্টিফাই কইরা মনে করেন প্রাথমিক কিছু ট্রিটমেন্ট আছে, যেমন গরুটারে আনলে সুস্থ থাকলে ভ্যাকসিনগুলা দিয়া তারপরে খামারের গরুর সাথে ঢুকাইতে হয়। আচ্ছা, ভালো একটা পরামর্শ। হ্যাঁ, না হলে মনে করেন যে বাইরের গরুটা সে একটা ভাইরাস বহন করে আসলো, আসার পরে দেখা যায় মনে করেন যে ঘরের অন্য গরুগুলারে ভাইরাস জনিত যে প্রবলেমটা যে একটা থেকে আরেকটা ছড়াইবো, পুরো খামার ধ্বংস হয়ে যাবে। আচ্ছা। এই জন্য ওই গরুটারে ওই গরুর বাইরে রাখতে হইব, আলাদা রাইখা এটারে প্রাথমিক ট্রিটমেন্ট দিয়া পরে ঘরে ঢুকাইতে হইব। এটা আপনি কি জাতের? এটা হচ্ছে আপনার ক্রস। ক্রস। আচ্ছা, আপনি এখন খামার করলে আসলে বেশি দুধের জন্য কোন জাতটা ভালো? বেশি দুধের জন্য এখন বর্তমানে আপনার ফিজিয়ান জাতটা ভালো, ওটা মোটামুটি ভালো। এমনও গাভী আছে 30, 35, 40 পর্যন্ত দুধ দেয়, এটা ফিজিয়ানের ভিতরেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, ক্রস গরুটা মোটামুটি নতুন অবস্থার লোকের জন্য খুবই ভালো। এটা মনে করেন যে চালান অতটা লস হয় না, যদিও সে শখের বসে কিনলো আগ্রহী হইয়া, পরক্ষণে সে হতাশ হয়ে গেল, গরুটা বিক্রি করতে যাচ্ছে, অতটা লস হবে না। কিন্তু বেশি দুধের গরু যখন কিনবে, সে সেল করতে যাবে, তখন তার অনেক ঘাটতি দিতে হবে। সে পাগল হয়ে কিনে আনলো, কথায় বলে কিনতে পাগল বেচতে ছাগল। তার টাকা থাকলে কিনে আনা যায়, কিন্তু বেচাটা তো সহজ না। সে বেচতে গেলে তখন দেখা যাচ্ছে 4 লাখ টাকার গরু সে 1.5 লাখ 2 লাখ টাকা বেচতে পারবে না। আর ক্রস গরুটা মনে করেন যে 15, 14, 12 লিটারের দুধের 1,50,000, 60, 70 এরকম রেঞ্জের ভিতরে কিনলে মনে করেন যে ওটা গোস্তের হিসাবে বেচলো আর মোটামুটি 4 ভাগের 3 ভাগ টাকা উঠে আসে। আর ভালো ম্যানেজমেন্ট থাকলে গরু বডি নষ্ট না হলে, সমস্যা না হলে আরো লাভ করে বেচা যায়। কিন্তু বড় গরুগুলা যখন কিনে আনবে খামারতে, সে সেল করতে গেলে আর ওই মূল্যটা সে পাবে না। এই খামারটা নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? এই খামারটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা, এটা তো মনে করেন আমরা বসত বাড়িতে করছি পরিত্যক্ত ঘরে, এখন এটার আমরা পরবর্তীতে এখনই সামনে মাসে
পরিকল্পনা আছে ওই পাশে একটা আধুনিক শেড করব, সেখানে আরো বড় পরিসরে মানে এটা করব। এর পাশাপাশি আবার একটা ফ্যাটেনিং এর চিন্তা ভাবনা করতেছি, হৃষ্টপুষ্টকরণ যে মাংসর গরুর। আপনি এর মোট গরু আছে কত, আপনি কত টাকা ইনভেস্ট করা আছে মোটামুটি যাব? এখানে মোটামুটি আমার মনে করেন 15-16 লাখ টাকার গরু আছে অলরেডি। 16 টাকা সবগুলো কি কিন্তু কেনা আপনি জাস্ট একটা খালি একটা খালি দিয়েছেন? ওই তো ওইটার আনুমানিক মূল্যটা ধরে এই যে আপনি 15-16 লক্ষ টাকা ইনভেস্ট করছেন, এখানে বেনিফিট কি পাচ্ছেন আসলে? বেনিফিট পাচ্ছি এখন নগদে পাচ্ছি আপনার এই যে প্রতিদিন মোটামুটি আমার 3,000-3,500 টাকার দুধ আসে, তাতে অলরেডি আমার প্রতি মাসে খরচ যায় মনে করেন কামলা আছে একজন 12,000 টাকা বেতন দিই, আর এর শুধু কুড়া ভুসি কিনা লাগে, যেমন ঘাসের ক্ষেত করে নিচ্ছি আর ওই খড় কিনি সিজনে একবার, তাতে ওইটা আর কস্টিং ধরি না, এই লেবার কস্ট আর আপনার ওই দানাদার খাদ্যটা যে আর হালকা পাতলা কিছু ওষুধ, তাতে মিলে মাসে আমার 35-40 হাজার টাকা খরচ যায়, মোটামুটি 1,20,000 টাকার মতো দুধ বিক্রি হয় বর্তমানে। মাসে আপনি 1,20,000 টাকা দুধ বিক্রি করতেছেন, আর মাসে খরচ কত আপনার? 35,000 খরচ 35 থেকে 40 আর কি, মাঝে মাঝে একটু মেডিসিন লাগে আমি যে তাতে আপনি মোটামুটি ঘরে মাসে 80,000 টাকা আপনার লাভ থাকে। তো এটাকে আপনি মনে করেন যে আসলে এটা সাফিসিয়েন্ট লাভ মনে করেন আপনি 15-16 লাখ টাকা ইনভেস্ট করে? এটা মানে খুবই লাভ, কারণ আমাদের এলাকায় আবার তো আপনি বাচ্চা পাচ্ছেন। হ্যাঁ বাচ্চা পাচ্ছি, এটা আবার বছর শেষে মনে করেন যে ওখান থেকে একটা ভালো বেনিফিট আসবে। যেমন এই সব ফিজিয়ান ভালো ব্রিডের গাভীর বাচ্চাটা দুধ ছাড়লে 50-60 হাজার টাকা 70,000 টাকা দাম হয়। তো এই আমাদের এলাকাটা তো শিল্প এলাকা, বাড়ার উপর নির্ভরশীল। এই যে বাড়ার বাড়ি করতেছে মনে করেন এক একটা 5 তলা বাড়ি করলে মোটামুটি 4 কাঠা 5 কাঠা জায়গার মধ্যে প্রায় 1.5-2 কোটি টাকা লেগে যায়, বাড়া আসে 1,00,000-1.5 লাখ টাকা, তাহলে 15-16 লাখ টাকা থেকে আমি খরচ বাদে মনে করেন 70-75 হাজার টাকা পাইতেছি। তাহলে হিসাব আমি এটা মিলাই দেখলাম যে এটা খুবই রেয়ার একটা ব্যবসা। কিন্তু এখানে আপনি দুধ বিক্রি করতেছেন 80 টাকা লিটার। 80 টাকা কিন্তু আমি কিন্তু অন্য কেনা গেছি যারা বলে 30,000 টাকা, আসলে 30 টাকা 40 টাকা, তারা কি করবে আসলে? তাদের কি লাভ হয় আসলে? তাদের লাভ বলতে এখন গ্রামে মনে করেন যে গরুর খাদ্য খাবার বা কস্টিংটা কম হয়। আচ্ছা, তাছাড়া প্রান্তিক কৃষক লাভ না হইলে ওরা পুষবো, কারণ ওদের পেশা এটা। আমাদের আপনার এখানে দামে বেশি যে প্রিয় দর্শক, এখানে মেন কথা হলো আমি ইমদুল হক ভাই যে আসলে লাভ অংশ বেশি দেখাইতেছে, তার কারণ হলো এখানে দুধের দামটা ভালো আছে। এখানে দুধের দাম 80 টাকা লিটার। হ্যাঁ, যার ধরুন আপনি এটা কিন্তু আপনার লভ্যাংশ ভালো পাচ্ছেন। কিন্তু আমি অনেক এলাকায় ঘুরে দেখছি তারা কিন্তু দুধের দাম পায় না, আমরা তাদের কিন্তু লস আইটেম, লস না, তারা কিন্তু আসলে টিকে থাকার মতো আছে। কিন্তু আমি যারা বলতে পারছি যে এই আসলে যে এলাকায় আসছি প্রিয় দর্শক, আসলে যে এলাকায় আসছে এলাকায় আসলে দুধের দাম বেশি, এই জন্য কিন্তু আসলে এখানে আপনার খামার করে তারা সফলতা অর্জন করতেছে। কিন্তু অন্য এলাকায় যারা তারা কিন্তু সফলতা নাই, এটা কিন্তু আমাকে স্বীকার করতে হবে। মানে আপনি গরু খামার করার আগে আপনি দেখবেন আপনার এলাকায় দুধের দাম কেমন, যদি দুধের দাম ভালো থাকে তাহলে আপনি করতে পারেন। ঠিক আছে ভাই, আপনি সময় দিয়েছেন, আপনি ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। আমি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক বা শেয়ার করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আর আপনার আশপাশে কোনো সফলতা বা ব্যর্থতা গল্প থাকলে আমাকে জানান, আমি কামাল আহমেদ ছুটে যাব সেখানে।